যে অভিযোগটা দায়ের করলেন একজন প্রার্থী ভোটের আগে, তখন পুলিশ কিছু করলেন না। আর ভোট যে হয়ে গেল, তিনি জিতে গেলেন, তখন সঙ্গে সঙ্গে পুলিশ এফআইআর রুজু করলেন। এই সমস্তগুলো খুব স্বচ্ছতার প্রতিফলন নয়। নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড। অদিতি মুন্সি, প্রাক্তন বিধায়ক রাজারহাট গোপালপুর, তাঁর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অদিতি মুন্সি দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। সেই দুর্নীতির অভিযোগ হয়, তারপরে অদিতি মুন্সি, দেবরাজ চক্রবর্তী তাঁরা যান হাইকোর্টে রক্ষা কবচের জন্য, যাতে তাদেরকে গ্রেফতার না করতে পারে রাজ্য পুলিশ। কারণ বিভিন্ন জায়গায় কাউন্সিলরদের তোলাবাজি, কাটমানি, দুর্নীতি, এই সমস্ত কিছুর অভিযোগে অনেক কাউন্সিলর গ্রেফতার হয়েছেন। তৃণমূলের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বিজেপি, সিপিআইএম, কংগ্রেস বারবার অভিযোগ করে এসেছেন যে দেবরাজ চক্রবর্তী অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ, দেবরাজ চক্রবর্তী বিরাট প্রভাবশালী, দেবরাজ চক্রবর্তী প্রচুর সম্পত্তি হলো কি করে, এই প্রশ্ন রাজনৈতিকভাবে সিপিআইএম তুলেছে, বিজেপি তো তুলেইছে, কংগ্রেস তুলেছে। সেই দেবরাজ চক্রবর্তীর ওয়াইফ অদিতি মুন্সি, তিনি তৃণমূলের প্রাক্তন বিধায়ক, এবারেও তৃণমূলেরই হয়ে তিনি প্রার্থী হয়েছিলেন রাজারহাট গোপালপুরে, হেরে গেছেন। আর এখন যিনি বিধায়ক রাজারহাট গোপালপুরের তরুণজ্যোতি তিওয়ারি, তিনি বলেছেন 1 বছর তো অনেক বেশি সময় দেবরাজ চক্রবর্তীকে জেলে ভরার দায়িত্ব তাঁর। অর্থাৎ আবার বলছি, দুর্নীতির অভিযোগ, তোলাবাজির অভিযোগ, কাটমানির অভিযোগ, এই সমস্ত অভিযোগে বিদ্ধ দেবরাজ চক্রবর্তী এবং সম্পত্তি, হিসেব বহির্ভূত সম্পত্তির অভিযোগে বিদ্ধ অদিতি মুন্সি, তাঁর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিআইএম এর নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, প্রাক্তন কলকাতা পুরসভার মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অনেকেই বলতে পারেন তিনি তো পেশায় আইনজীবী, তার সংসার চালাতে হবে, তাকে আয় করতে হবে, কোথায় এখানে ত্রুটি রয়েছে? অনেকে বলতে পারেন তৃণমূলের হয়ে তো সুপ্রিম কোর্টে সওয়াল করতেন কপিল সিব্বাল, অভিষেক মানু সিংভি, করেনও, কিন্তু কোথাও কি পার্থক্য নেই? তৃণমূল আর কংগ্রেস দক্ষিণপন্থী, কিন্তু বামপন্থী আর তৃণমূলের তো আকাশ পাতাল পার্থক্য আদর্শে, এটাই তো দাবি করা হয়। সেইখানে শুধুমাত্র আয়ের জন্য, শুধুমাত্র সংসার চালানোর জন্য অদিতি মুন্সির আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এখানেই তো একই কাণ্ড, অবাক কাণ্ড। আদর্শের কথা বলা হয়, আদর্শের কথা বলে সিপিআইএম প্রচার করে যে তাদের আমলে কোনো দুর্নীতি হয়নি, কোনো তোলাবাজি হয়নি, কোনো কাটমানি হয়নি, চাকরি নিয়োগে কোনো দুর্নীতি হয়নি, পুরো নিয়োগে দুর্নীতি হয়নি। এবং এখানে চাকরি নিয়োগে চাকরি প্রার্থী যারা, তাদের হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী হয়ে তিনি লড়াই করেছেন। আমরা দেখেছি হাইকোর্টে লড়াই করে তিনি চাকরি প্রার্থীদের বিচারও দিয়েছেন, অনেক সময় আমরা দেখেছি। সাংসদ এখন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার, তৎকালীন রাজ্য সরকারের বিরুদ্ধে, শিক্ষা দপ্তরের বিরুদ্ধে। এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী হয়ে লড়াই করেছিলেন। তখন তো সবাই বলেছিল যে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অবশ্যই বামপন্থী একজন আইনজীবী, তিনি লড়াই করছেন, সাধুবাদযোগ্য, সবাই সাধুবাদ দিয়েছিলেন। কিন্তু একই কাণ্ড, দুর্নীতির অভিযোগ। 5 বছরে 100 কোটির সম্পত্তি হলো কিভাবে অদিতি মুন্সির বা দেবরাজ চক্রবর্তীর, সেই প্রশ্ন যখন উঠছে হাইকোর্টে, তখন তাকে ডিফেন্ড করছেন, সেই দুর্নীতিকে ডিফেন্ড করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এরকমটাই তো দেখা যাচ্ছে। যেমন ধরুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়ালে কি বলেছেন? সম্পত্তি হস্তান্তর কোনো অবৈধ কাজ নয়, কেউ অভিযোগ করেনি, এর জেরে তাকে বঞ্চিত করা হয়েছে, প্রয়োজনে ইনকাম ট্যাক্স দপ্তর বিষয়টি দেখুক। রাজদীপ মজুমদার রাজ্যের
আইনজীবী, তিনি বলছেন রোজগারের উৎস কি জানতে হবে, হঠাৎ এত সম্পত্তি কিভাবে? প্রশ্ন উঠছে, অদিতি মুন্সি একবারই বিধায়ক হয়েছেন 5 বছর, সেই 5 বছরে 100 কোটি টাকা কিভাবে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখন বললেন, সম্পত্তি নিয়ে হলফনামায় মিথ্যে কথা বলা হলে সেটা ইলেকট্রাল অপরাধ হতে পারে, ক্রিমিনাল অপরাধ নয়। ডিফেন্ড করছেন তো। বিচারপতি জয় সেনগুপ্ত তখন বললেন, শেখ শাহজাহানের কথা মনে আছে? কেউ ভয়েতে হয়তো অভিযোগ করতে পারেনি, এরা বিধায়ক ছিলেন বলে। দেবরাজ চক্রবর্তী বিরাট প্রভাবশালী, এটা সবাই জানে। উত্তর 24 পরগনা, দমদম, বাগুইআটি, নিউ টাউন, গোটা উত্তর 24 পরগনা বিরাট প্রভাবশালী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সব থেকে ঘনিষ্ঠ যদি কেউ থাকেন দেবরাজ চক্রবর্তী, এটা সবাই জানে। সেই দেবরাজ চক্রবর্তীর ভয়ে মুখ খোলেননি, মুখ খুলতে পারেননি, অভিযোগ জানাতে পারেননি, এটা খুব স্বাভাবিকই হতে পারে, অনেকেই বলছেন। এইখানে রাজদীপ মজুমদার বলছেন, সম্পত্তির ট্রান্সফার হয়েছে একদিনে, মাত্র একদিনে এত কোটি সম্পত্তি কিভাবে বদল হয়? সেখানে কোনো বেআইনি হস্তান্তর হতে পারে? এত সম্পত্তির টাকা কোথা থেকে জোগাড় হলো? রাজদীপ মজুমদার বলছেন, এগুলো হলো অর্গানাইজ ক্রাইম। সম্পত্তি নিয়ে রিপোর্ট দিন, কেউ অত্যাচারিত হয়েছেন বলে যেহেতু অভিযোগ নেই, তাই আপাতত অর্গানাইজ ক্রাইম বলা যাবে না, মন্তব্য আদালতের। অদিতি মুন্সির কত? 40 লক্ষ এবং দেবরাজের 66,97,040 টাকা 5 বছরে আয়। অথচ গাড়ি কেনা হয়েছে মোট 3টি, গাড়ির মূল্য 71 লক্ষ টাকা। আবার সম্পত্তি আছে 100 কোটি টাকার। 71 লক্ষ টাকা গাড়ি, সম্পত্তি 100 কোটি টাকার। তার অধীনে ওই এলাকার 2 কাউন্সিলর তো ইতিমধ্যেই গ্রেফতার, দেবরাজের এলাকার। কিন্তু প্রশ্ন, আবার বলছি, দুর্নীতির অভিযোগে বিদ্ধ, দুর্নীতির অভিযোগে একেবারে এই মুহূর্তে তিনি গেছিলেন হাইকোর্টে যাতে গ্রেফতার না হন। রক্ষা কবচ পাননি আদালতের কাছ থেকে। রাজ্য অদিতি মুন্সির যেহেতু একেবারে ছোট্ট একটি সন্তান রয়েছে, একেবারে ছোট্ট সন্তান, সেই কারণে মানবিকতার দিক থেকে অদিতি মুন্সিকে অন্যভাবে দেখছে রাজ্য। যদিও দেবরাজ চক্রবর্তীর বিষয়েও মৌখিক আশ্বাস দিয়েছে রাজ্য আদালতে যে 19শে জুন পুলিশ রিপোর্ট দেবে, সেই রিপোর্টের ভিত্তিতে আদালত কি ডিসিশন নেবে, কিন্তু 19শে জুন পর্যন্ত রাজ্য গ্রেফতার করবে না, এটা মৌখিক আশ্বাস দিয়েছে। একজন দুর্নীতির অপরাধে এখনো পর্যন্ত তিনি যাচ্ছেন আদালতে গ্রেফতারি এড়াতে, রক্ষা কবচ নিতে, আর তাঁর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। শাহজাহান যদি এত সম্পত্তি করে থাকে, সেক্ষেত্রে শাহজাহান বিরুদ্ধে অভিযোগ ছিল যে গুন্ডামি করেছে, লুটপাট করেছে, অন্যের সম্পত্তি দখল করে নিয়েছে, সেগুলো ক্রিমিনাল অফেন্স। বন্দুক দেখিয়ে আমাকে এত টাকা দাও কী হয়, কিন্তু এখানে যা দেখা যাচ্ছে সে জমি বিক্রি করেছে, আইন মেনে বিক্রি করেছে, সে জমি কিনেছে আইন মেনে করেছে। তো এখানে কোনো রকম ওই রকম জোর জুলুম করে কিছু করার কোনো অভিযোগ নেই। এটা উদ্দেশ্যমূলক এই জন্যেই যে অভিযোগটা দায়ের করলেন একজন প্রার্থী ভোটের আগে, তখন পুলিশ কিছু করলেন না, আর ভোট যে হয়ে গেল, তিনি জিতে গেলেন, তখন সঙ্গে সঙ্গে পুলিশ এফআইআর রুজু করলেন। এই সমস্তগুলো খুব স্বচ্ছতার প্রতিফলন নয়। ডিসপ্রপোর্শনেট যদি ইনকাম হয়, সোর্স অফ ইনকামের তুলনায় হয়, তাহলে সেটা একটা ইনকাম ট্যাক্সের আওতাভুক্ত, এটা কোনো ক্রিমিনাল অফেন্স না। আদালত আমাদের সঙ্গে আমাদের যুক্তিটাকে গ্রহণ করেছেন এবং বলেছেন যে তোমরা যেসব কথা বলছো তার সম্পর্কে কী তথ্য তোমাদের আছে তদন্ত করে সেই রিপোর্ট দাও, এবং এই রিপোর্ট আসবে, তারপর ইতিমধ্যে এদের কাউকে গ্রেপ্তার করা যাবে না। এ হচ্ছে আদালতের পর্যবেক্ষণ। এবং সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে তোমার লিখিত আদেশ দেওয়ার দরকার নেই, আমরা কথা দিচ্ছি তাদের গ্রেপ্তার করব না। কোথায় গেল আদর্শ, কোথায় গেল মতাদর্শ? সিপিআইএম কি করবে? শুধু কি এটা আয় তার আইনজীবী হিসেবে তিনি যেতেই পারেন এই অজুহাতি দেখাবে? আইনজীবী হিসেবে তিনি পেশাগত হিসেবে পেশায় আইনজীবী বলে পেশায় আইনজীবী, তাহলে তৃণমূলের পক্ষে যাওয়া যায়? আসলে কি তৃণমূলের ডাকে সিপিআইএম এবার তৃণমূলের পাশে দাঁড়াচ্ছে? সরকারিভাবে নয়, ঘুরিয়ে হয়তো, এরকমটাও কি বলা যেতে পারে?